আচ্ছা, আমরা জড়তা ভ্রামক সবাই পড়েছি। আজকে কি পড়বো না, এই জড়তা ভ্রামক দিয়ে কিছু অঙ্ক করবো। হ্যাঁ, তো জড়তা ভ্রামকের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, যাকে আমরা ইংলিশে কি বলি, মুভমেন্ট অফ ইনার্সিয়া, জড়তা ভ্রামক। তো তার ফর্মুলা কি ছিল না, ধর কোনো একটা অক্ষ এবং এই অক্ষ থেকে যদি আর লম্ব দূরত্বে কোনো একটা এম ভরের বস্তু থাকে, এম ভরের বস্তু আছে এবং সেটা ঘূর্ণন অক্ষ থেকে আর লম্ব দূরত্বে যদি থাকে, তো সেই বস্তুটার জড়তা ভ্রামকের কি ফর্মুলা হতো না, এম ইন্টু আর স্কোয়ার, এম ইন্টু আর স্কোয়ার। এই ফর্মুলা দিয়েই আমরা আজকে অঙ্কগুলো করব, এম আর স্কোয়ার, তাই না? তাহলে আমি কি বললাম যে আমরা আগের ক্লাসে কি পড়েছি না, যদি ঘূর্ণন অক্ষ থেকে কোনো একটা বস্তু আর লম্ব দূরত্বে থাকে এবং বস্তুটা এরকম ঘুরতে থাকে, ঘূর্ণন অক্ষ থেকে কতটা দূরে আছে, আর লম্ব দূরত্বে আছে এবং বস্তুটা এইভাবে ঘুরতে আছে এবং এইভাবে বস্তুটা ঘুরতে আছে, তাহলে ওই বস্তুটার জড়তা ভ্রামক কত হবে, এম ইন্টু আর স্কোয়ার। এটা আমরা আগে দেখেছি। তো আজকে কি করব না, এই এম আর স্কোয়ার ফর্মুলা দিয়ে, অর্থাৎ এই জড়তা ভ্রামক দিয়ে যে সকল অঙ্ক হয় সেই সকল অঙ্কগুলো বোঝার চেষ্টা করব এবং বুঝে বুঝে করবার চেষ্টা করব। দেখ, প্রথমে আমি এই অঙ্কগুলো দেখাচ্ছি বিচ্ছিন্ন বস্তুর ক্ষেত্রে। বিচ্ছিন্ন বস্তু মানে কি, যেমন দেখ এখানে একটা প্রবলেম আছে, দেখ তিনটা বস্তু আছে এবং এরা আলাদা আলাদা আছে, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন বস্তু। তো এরকম বিচ্ছিন্ন বস্তু সংস্থার ক্ষেত্রে আমরা জড়তা ভ্রামক বের করব, বিভিন্ন ভাবে বের করব। হ্যাঁ, তো চল আজকে দেখি। তো সবার প্রথমেই দেখ, এই যে তিনটা বস্তু, এখানে দেখ তিনটা বস্তু আছে, এরা বিচ্ছিন্ন আছে এবং এরা কিভাবে আছে না, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে রাখা আছে। ওকে, আচ্ছা, এবারে প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, এ এ এ, এবং প্রত্যেকটা বস্তুর ভর এম। বাহুর দৈর্ঘ্য কত, এ, এর মানে আমরা বুঝে গেছি যে এখানে ত্রিভুজটা কিরকম ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা কেমন না, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের কি করা আছে না, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে ভর রাখা আছে। এবারে তোকে জড়তা ভ্রামক বের করতে হবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবি, জড়তা ভ্রামক বের করার জন্য সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কি না, অক্ষটাকে চিহ্নিত করা, যে স্যার কোন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে বলছে। দেখ আমি এখানে কোশ্চেনটা লিখে রাখছি যে বি বিন্দু দিয়ে অতিক্রম করা, মানে এমন একটা অক্ষ যেটা কিন্তু বি বিন্দু দিয়ে অতিক্রম করবে। এর মানে দেখ অক্ষটা কিরকম হতে পারে, অক্ষটা কিভাবে হতে পারে, বি বিন্দু দিয়ে অতিক্রম করবে, মানে অক্ষটা এইভাবে হতে পারে। দেখ এটা কি, কোথা দিয়ে অতিক্রম করছে, বি বিন্দু দিয়ে, এইভাবে অতিক্রম করতে পারে বা এইভাবেও অক্ষটা হতে পারে, কারণ এটাও তো দেখ বি বিন্দু দিয়ে অতিক্রম করছে। দেখি আরেকটু পড়ি, বলছে বি বিন্দু দিয়ে অতিক্রম করা ও ত্রিভুজের তলের ওপর লম্ব। এর মানে নিশ্চয়ই বুঝে গেছিস এই অক্ষটা নয়, অক্ষটা কোনটা বলতে যাচ্ছে, এই অক্ষের কথা বলতে যাচ্ছে, যে এরকম একটা অক্ষ, অর্থাৎ এরকম একটা অক্ষ যে অক্ষটা কি হচ্ছে, ত্রিভুজের তলের উপর লম্ব আছে, এই ত্রিভুজটার তলের উপর লম্ব আছে এবং বি বিন্দু দিয়ে অতিক্রম করছে। এরকম একটা অক্ষের সাপেক্ষে তোকে কি বের করতে বলছে, যে এই পুরো বস্তু সংস্থাটার জড়তা ভ্রামক বের করতে বলছে। এর মানে কি জানিস তো, এরকম একটা অক্ষের সাপেক্ষে এই ত্রিভুজটা এইভাবে পাক খাচ্ছে, এইভাবে পাক খাচ্ছে, এরকম অক্ষের সাপেক্ষে, বুঝলি? তো কি করে বের করবো দেখ, তাহলে আমাদের জড়তা ভ্রামকের কি ফর্মুলা, যে স্যার জড়তা ভ্রামকের ফর্মুলা তো এম আর স্কয়ার। এবারে এখানে কটা বস্তু আছে, তিনটা বস্তু আছে, এর মানে তিনটা বস্তুর জন্য আমরা যদি জড়তা ভ্রামক বের করি, তার ফর্মুলা হয় যে আই সমান m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, তিনটা আছে না, m2 r2 স্কয়ার প্লাস m3 r3 এর স্কয়ার। এইভাবে কিন্তু আমরা জড়তা ভ্রামক বের করতে পারবো। আচ্ছা ধর আমি এটাকে 1 নম্বর বস্তু ধরলাম, এটাকে 2 নম্বর বস্তু ধরলাম, এটাকে 3 নম্বর বস্তু ধরলাম। ওকে, আচ্ছা এবারে এক একটার করে বের করি। আচ্ছা তাহলে দেখি যে 1 নম্বর বস্তুর ভর কত না, স্যার 1 নম্বর বস্তুর ভর তো m দেওয়া আছে, m লিখলাম। আর কি লাগবে না, আর এই যে আর গুলো কি রে, এই আরটা হচ্ছে লম্ব দূরত্ব লাগে। আচ্ছা কোথা থেকে লম্ব দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। এখানে ঘূর্ণন অক্ষটা কেমন আছে, এখানে ঘূর্ণন অক্ষটা কেমন আছে দেখ একটু বোঝ, ঘূর্ণন অক্ষটা কেমন আছে, যে স্যার এইভাবে ঘূর্ণন অক্ষ আছে, এই তলের উপর লম্ব এবং বি বিন্দুতে আছে। তাহলে বল এই বি বিন্দুতে যে ভরটা আছে, কি 1 নম্বর ভর বলছি, এই ভরটা এই ঘূর্ণন অক্ষ থেকে কত দূরে আছে, স্যার কোনো দূরেই নেই। কেন দূরে নেই, কারণ স্যার এটা তো বি বিন্দুর উপর দিয়েই গেছে। এর মানে বি বিন্দুর উপর দিয়ে যেহেতু অক্ষটা গেছে, তাহলে বি বিন্দুতে অবস্থিত ভরটা এই ঘূর্ণন অক্ষ থেকে কোনো দূরত্বেই নেই। এর মানে দূরত্ব কত, এর ক্ষেত্রে 0। এর মানে এই ক্ষেত্রে দূরত্ব হবে 0 স্কয়ার। হলো, ওই জন্য মনে রাখবি যে অক্ষ দিয়ে পাস করবে, এখানে ঘূর্ণন অক্ষ কোনটা, এটা তো এই যে বি বিন্দুটা ঘূর্ণন অক্ষ, তো এর মানে বি বিন্দুতে যে ভর থাকবে তার জন্য কিন্তু জড়তা ভ্রামক থাকবেই না।
হলো। আচ্ছা পরেরটা যায়, এবারে কি আছে m2 2 নম্বর ভর, 2 নম্বর ভর কত স্যার m, 2 নম্বর ভর কত m, এবং r2 মানে কি 2 নম্বর ভরের দূরত্ব। সবসময় কোথা থেকে দূরত্ব মাপতে হবে না স্যার ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব মাপতে হবে, এটা তো ঘূর্ণনক্ষ, এই ঘূর্ণনক্ষ থেকে এই যে 2 নম্বর যে ভরটা আছে এর দূরত্ব কত, এবং কি দূরত্ব লম্ব দূরত্ব কত a, দেখ লম্ব দূরত্ব কত a, এর মানে এটা কত হবে a স্কয়ার হবে। হলো প্লাস আরেকটা ভর আছে, এই ভরটা কত m3 এর ভ্যালু কত m ইনটু এর লম্ব দূরত্ব কত দেখি। তাহলে এই যে ঘূর্ণনক্ষ, দেখ ভালো করে খেয়াল কর, এটা ঘূর্ণনক্ষ, তাহলে ঘূর্ণনক্ষ এইভাবে আছে তাই না, এই তলের উপর লম্ব আছে, দেখ এই ঘূর্ণনক্ষ থেকে এই লম্ব দূরত্বটা কত হয় রে, এই হয় না, দেখ এটা তো লম্বই দূরত্ব, দেখ এই যে লম্বই দূরত্ব হয় রে, তাহলে এই ঘূর্ণনক্ষ থেকে 3 নম্বর যে বস্তু তার লম্ব দূরত্ব কত হয়, এই হয় রে, অর্থাৎ তার লম্ব দূরত্ব a হয় রে, অর্থাৎ a স্কয়ার। এর মানে এখানে অ্যান্সার কত হবে, এটা তো 0, আর এটা m স্কয়ার মিলে 2m স্কয়ার, এর মানে অ্যান্সার কত হবে 2m স্কয়ার। এটা হলো অ্যান্সার। দেখ এখানে কোথাও সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে এটা খাতায় তোল, বোঝা গেছে কিনা দেখ, বোঝা গেছে। এইবারে আমি এই অঙ্কের ক্ষেত্রে কি করব, আমি ঘূর্ণনক্ষটাই চেঞ্জ করব। দেখ কিভাবে ঘূর্ণনক্ষ চেঞ্জ করছি একটু দেখ, আমি অঙ্কটাকে ঘূর্ণনক্ষ চেঞ্জ করে দিচ্ছি। এর মানে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটাকেই আমি চেঞ্জ করে দিচ্ছি, কোশ্চেনটাকে চেঞ্জ করে দিই। দেখ কিভাবে করছি দেখ। ওকে, এবারে আমি কি বললাম যে এখানে ঘূর্ণনক্ষটা ধর এইভাবে আছে, এখানে ঘূর্ণনক্ষটা একটু ওয়েট কর, ওপরটা মুছি। দেখ আমি ধরছি যে এখানে ঘূর্ণনক্ষটা এটা আছে একদম সোজা, এখন ঘূর্ণনক্ষটা এটা আছে, এই অক্ষের সাপেক্ষে তোকে বের করতে হবে জড়তার ভ্রামক। ধর এটা x, এটা y, এই xy অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে তোকে কি বের করতে হবে, xy অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে হবে, xy অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে হবে। এবং এই অক্ষটা কিরকম আছে না, এই অক্ষটা এই তলের মধ্যে আছে, এই অক্ষটা কিন্তু এরকম তলের মধ্যে আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে তোকে এই 3টা বস্তুর জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে কি করে জড়তার ভ্রামক বের করবি না স্যার, আমরা তো জানি জড়তা ভ্রামকের ফর্মুলা কি হয়, I সমান 3টা বস্তু আছে, এর মানে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 এর স্কয়ার, তাই না। আচ্ছা এবারে এগাই দেখ, তাহলে m1 কি না, এটা 1 নম্বর বস্তু, 1 নম্বর বস্তুর ভর কত স্যার, 1 নম্বর বস্তুর ভর m, এবং r1 মানে কি 1 নম্বর বস্তুর দূরত্ব, ঘূর্ণনক্ষ থেকে 1 নম্বর বস্তুর দূরত্ব কত। দেখ এই যে ঘূর্ণনক্ষ, এই যে দেখ ঘূর্ণনক্ষ থেকে এই 1 নম্বর বস্তুর দূরত্ব কত না স্যার, কোনো দূরত্বই নেই, কেন, কারণ ঘূর্ণনক্ষটা ওই 1 নম্বর বস্তুর মধ্য দিয়ে গেছে, এর মানে কত হবে না 0 স্কয়ার হয়ে যাবে, দূরত্ব নেই, প্লাস m2 ভর কত, এই যে 2 নম্বর বস্তুর ভর কত, 2 নম্বর বস্তুর ভর হচ্ছে m, 2 নম্বর বস্তুর ভর হচ্ছে m। আচ্ছা এবারে লাগবে 2 নম্বর বস্তুর দূরত্ব, কোথা থেকে না ঘূর্ণনক্ষ থেকে, সবসময় ঘূর্ণনক্ষ থেকে মাপতে হয়। আচ্ছা দেখ এই যে ঘূর্ণনক্ষ থেকে এই যে 2 নম্বর বস্তুর লম্ব দূরত্ব লাগবে, দেখ এটাই তো লম্ব দূরত্ব হবে না, তাহলে লম্ব দূরত্ব কত হবে a হবে, ঘূর্ণনক্ষ থেকে 2 নম্বর বস্তুর লম্ব দূরত্ব কত হবে a হবে, এর মানে এটা হবে a স্কয়ার। হলো প্লাস m3 মানে 3 নম্বর বস্তুর ভর কত m, 3 নম্বর বস্তুর ভর কত m, এবং ঘূর্ণনক্ষ থেকে এই 3 নম্বর বস্তুর লম্ব দূরত্ব লাগবে। আচ্ছা এই লম্ব দূরত্বটা কি a হবে, দেখ তো এটা তো ঘূর্ণনক্ষ, এই ঘূর্ণনক্ষ থেকে এই 3 নম্বর বস্তুর লম্ব দূরত্ব এটা কি a, এটা কি লম্ব দূরত্ব, এটা কি ঘূর্ণনক্ষের উপর লম্ব আছে না স্যার, লম্ব নেই। এর মানে তোকে লম্ব দূরত্ব বের করতে গেলে কোন দূরত্বটা লাগবে স্যার, এই দূরত্ব লাগবে, এইটা তো স্যার লম্ব দূরত্ব তাই না, এটা তো লম্ব দূরত্ব, এর মানে তোকে এই দূরত্বটা লাগবে তাই না। আচ্ছা এই দূরত্বটা কি করে বের করবি, দেখ আমি যদি এই সোজা একটা দাগ টেনে দিই, এই দূরত্বটা আর এই দূরত্বটা একই না। আচ্ছা এই দূরত্বটা কত রে, এই দূরত্বটা কত না a/2 স্যার, কারণ সমবাহু ত্রিভুজ, তার এটা অর্ধেক হয় a/2, তাহলে এই দূরত্বটাও কত হবে না স্যার, এই দূরত্বটা হবে a/2। এর মানে 3 নম্বর বস্তুর ভর কত, 3 নম্বর বস্তুর ভর হচ্ছে m, এবং এই যে ঘূর্ণনক্ষ থেকে 3 নম্বর বস্তুটা কত দূরে আছে, a/2 দূরে আছে, এর মানে এখানে হবে a/2 এর হোল স্কয়ার, এর মানে কত হচ্ছে দেখি, তাহলে এটা তো 0, এটা তো m a স্কয়ার প্লাস কত হয় রে, এটা m a স্কয়ার বাই 4 হয় রে, কারণ a স্কয়ার বাই 4 হয় a/2 এর হোল স্কয়ার করলে, এর মানে তাহলে কত আসছে দেখি, তাহলে আমাদের 4 লসাগু আসবে, এখানে হবে 4m স্কয়ার প্লাস এখানে আসবে m স্কয়ার, এর মানে অ্যান্সার কত আসবে না 5m
এ স্কোয়ার বাই 4, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। দেখ কোথাও সমস্যা থাকলে কমেন্ট বক্সে বলবি, মনে হচ্ছে সমস্যা নেই, করা যাবে। এর মানে দেখ যখন অক্ষ চেঞ্জ করে দেয়, একটু আগে অক্ষটা এইভাবে ছিল, যখন অক্ষ চেঞ্জ করে দিচ্ছে তখন কিন্তু অ্যান্সারও চেঞ্জ হয়ে গেছে। এর মানে অক্ষটা ইম্পর্টেন্ট। দেখ কোশ্চেন একই আছে, মানে বস্তু সংস্থাটাই একই আছে, কিন্তু বিভিন্ন অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক কি হয়ে যাচ্ছে, বিভিন্ন হয়ে যাচ্ছে। দেখ এটা তুল, এটা পরিষ্কার করে তোল, কোথাও সমস্যা থাকলে জানা। নেই? আচ্ছা এইবারে আমরা কি করি না, অক্ষটাকে আবার একটু চেঞ্জ করি, মানে খেলি, একটু খেলছি। তাহলে দেখি এই প্রবলেমটাকে নিয়ে একটু খেলি, মানে আমি অক্ষটাকে আবারও একটা চেঞ্জ করি, আবার একটু অন্য দিকে মনে হচ্ছে অক্ষটাকে করি, অক্ষটাকে একটু চেঞ্জ করি। দেখ এইবারে অক্ষটা কিভাবে করছি, দেখ এইবারে অক্ষটা কিভাবে করছি দেখো। দেখ এইবারে আমি বলে দিচ্ছি, ধর অক্ষটা এই সোজা আছে, মানে এইরকম অক্ষ আছে, মানে এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটা এইভাবে এইভাবে ঘুরছে, এই ত্রিভুজটা এরকম ঘুরছে, এইরকম অক্ষটা আছে। আচ্ছা এরকম অক্ষ মানে আমি নামকরণ করতে হবে। ধর নামকরণ করছি, এই যে অক্ষ, এই সোজাই দাগ টেনে দেই না, কাজ করি এই সোজা দাগ টেনে দেই। দেখ এই অক্ষটা এক্স ওয়াই। এবার আমি কি বলছি না, এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে তোকে জড়তা ভ্রামক বের করতে হবে, বুঝলি? তো চল কিভাবে বের করি। দেখ তাহলে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই। প্রথম কাজ, কটা বস্তু আছে, 3টা বস্তু আছে, তো লিখে নে। তাহলে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 এর স্কয়ার। ওকে চল এবার দেখ m1 মানে কি স্যার, প্রথম বস্তুটা, এটা তো m1 ধরছি, এটাকে তো m1 ধরছি, তাহলে এর ভর কত m, এর ভর কত m, এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত না স্যার, ঘূর্ণন অক্ষটা তো এর মধ্য দিয়েই পাস করছে, এর মানে এ তো ঘূর্ণন অক্ষের উপরই আছে, এর মানে তো কোনো দূরত্ব নেই, এর মানে জিরোর স্কয়ার। বা আমি তোকে বারবার বলছি, যদি কোনো ভরের মধ্য দিয়ে ঘূর্ণন অক্ষ পাস করে যায় তাহলে তো এই ভরটার জন্য কোনো জড়তা ভ্রামক ধরার দরকারই নেই, এই জন্য এটার জন্য কোনো জড়তা ভ্রামক থাকবে না। কেন? সি এর জন্য কোনো জড়তা ভ্রামক থাকবে না, কারণ এর ভর কত m, এবং এরও ক্ষেত্রে এই সি বিন্দুতে যে ভর আছে তারও ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব কত, 0, কারণ ঘূর্ণন অক্ষটা ওই বস্তুর মধ্য দিয়েই পাস করছে, এর মানে এটা হবে জিরোর স্কয়ার। প্লাস আর একটা ভর থাকলো কি, 3 নম্বর ভর m, এই যে এই ভরটা m, এবং স্যার এই ঘূর্ণন অক্ষ থেকে এই 3 নম্বর এর লম্ব দূরত্ব কত, এটা হবে। তাহলে এটা দূরত্ব কত কি করে বার করব না, এটা দূরত্ব বের করার আমরা ফর্মুলা জানি। কি ফর্মুলা না, এটা তো একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের আমাদের এইটা বের করতে হবে। এইটা মানে কি, এটাকে আমরা উচ্চতা বলি। তাহলে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি হয়, √3/4 ইন্টু বাহু কত a, এর মানে এই যে দূরত্বটা, এই যে ঘূর্ণন অক্ষ থেকে এই যে দূরত্বটা, এটা কত হবে √3/4 ইন্টু বাহু। এর মানে এটার ভ্যালু কত হবে না, √3/4 ইন্টু a, এর কি হবে হোল স্কয়ার, কারণ দূরত্বের স্কয়ার নিতে হয়, এর হোল স্কয়ার। এর মানে কত আসছে দেখ, এই দুটো 0 হয়ে যাচ্ছে, এর মানে এটাই আসছে m ইন্টু √3 স্কয়ার করলে 3, a স্কয়ার বাই নিচে 4 এর স্কয়ার করলে কত হয়, সরি এটা √3/2 হয়, √3/2 ইন্টু বাহু হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার উচ্চতার ফর্মুলা হয় √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফলের ফর্মুলা হয় √3/4 ইন্টু বাহু স্কয়ার। যদি কোথাও ভুল করে থাকি কমেন্টে জানাবি, তাহলে √3/2 ইন্টু বাহু হবে, এর মানে এটা √3/2 ইন্টু a হবে। তাহলে √3 মানে 3, আর 2 এর স্কয়ার মানে হবে 4, আর এখানে a স্কয়ার থাকলো, এর মানে অ্যান্সার হবে 3m a স্কয়ার বাই 4, এটা হবে অ্যান্সার, বুঝলি? তাহলে এই কোশ্চেনটা খুব সহজেই করা যাচ্ছে। দেখ কোথাও সমস্যা হচ্ছে কিনা, আমার তো মনে হয় না কোথাও সমস্যা হবে বলে। আচ্ছা এই একই কোশ্চেনকে আমি যদি বর্গক্ষেত্রের মতো সাজিয়ে, যেমন আমি তোকে ত্রিভুজ দিয়ে শেখালাম, তাই না, আমি যদি একে বর্গক্ষেত্রের মতো দেই, চল দেখ কোশ্চেন লিখি, এই একই কোশ্চেনকে আমি কি করব, বর্গক্ষেত্রের মতো সাজাবো। প্রত্যেকটা কোশ্চেন তুলতে থাকবি, সাথে সাথে দরকার হয় আমি যখন যে কোনো একটা অ্যাক্সিস যদি আমি আলাদা নেই, তখন কি করবি, নিজে আগে পজ করে অঙ্কটাকে সলভ করবি, সলভ করার পরে তারপরে তোরা কি করবি, ভিডিওটা দেখবি। দেখ ধর আমি একটা বর্গক্ষেত্র দিয়ে প্রবলেম দিই, ধর এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের 4টা কোণায়, এখানে একটা, এখানে একটা, 4টা কোণায় 4টা ভর আছে, কত না সব ভরগুলো m ধরে নিচ্ছি, এটাও m, ওকে। আচ্ছা তোকে এখন বলছি যে একটা অক্ষ বর্গক্ষেত্র, মানে এদের বাহুর দৈর্ঘ্যগুলোকে a বলে দিই,
এ বলে দিই। আচ্ছা এবারে এমন একটা বলছি যে একটা অক্ষ যেটা বর্গক্ষেত্রের কেন্দ্র দিয়ে পাস করছে, একটা অক্ষ যেটা বর্গক্ষেত্রের কেন্দ্র দিয়ে পাস করছে, কি অক্ষটা কিরকম? অক্ষটা কিরকম না বর্গক্ষেত্রের কেন্দ্রগামী, মানে কেন্দ্র দিয়ে পাস করবে, বর্গক্ষেত্রের কেন্দ্রগামী এবং তলের ওপর লম্ব, তলের ওপর লম্ব। এর মানে কি বুঝতে হবে যে এখন অক্ষটা কিরকম না অক্ষটা এই বর্গক্ষেত্রের কেন্দ্র দিয়ে পাস করছে এবং তলের ওপর লম্ব, এর মানে এই রকম অক্ষটা এখন, তাই না? কেন্দ্র দিয়ে পাস করছে এবং তলের ওপর লম্ব, এই বরাবর অক্ষটা আছে। ওকে, তাহলে এই অক্ষের সাপেক্ষে তোকে কি বের করতে হবে না জড়তা ভ্রামক বের করতে হবে, জড়তা ভ্রামক বের করতে হবে, আই বের করতে হবে। তো কি করে বের করবি? সবার প্রথমের কাজ স্যার চারটা বস্তু আছে, তাহলে আমি এক কাজ করে দিই m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 এর স্কয়ার প্লাস m4 r4 এর স্কয়ার হয়ে গেল। ওকে, এরপরে এক একটা বস্তুকে ধর। আচ্ছা ধর এটা 1 নম্বর বস্তু, এটা 1 নম্বর, এটা ধর 2 নম্বর, এটা ধর 3 নম্বর, আর এটাকে আমি 4 নম্বর ধর। ওকে, আচ্ছা তাহলে 1 নম্বর বস্তুর ভর লাগবে, তাই না? তাহলে 1 নম্বর বস্তুর ভর কত? m, ভর তো সবার m, কিন্তু দূরত্বটা কোথা থেকে নিতে হয় না স্যার দূরত্বটা নিতে হয় তো এই যে ঘূর্ণনক্ষ থেকে। এবং স্যার ঘূর্ণনক্ষ থেকে কিরকম দূরত্ব নিতে হয় না লম্ব দূরত্ব নিতে হয়। দেখ ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব মানে কি, দেখ একটু খেয়াল কর, দাঁড়া দেখ ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব মানে কি, এটা দেখ ঘূর্ণনক্ষ, এটা ঘূর্ণনক্ষ, এই ঘূর্ণনক্ষ থেকে এই ভরের লম্ব দূরত্ব লাগবে। আচ্ছা লম্ব দূরত্ব মানে কোনটা না স্যার এইখান থেকে যদি ডট ডট দিয়ে আমি একটা দাগ টানি, এইখান থেকে যদি ডট ডট দিয়ে একটা দাগ টানি, এইটাই দেখ এটাই হবে লম্ব দূরত্ব। দেখ এটাই লম্ব দূরত্ব হবে না, দেখ এইখান থেকে এইটা হবে লম্ব দূরত্ব, তাই না? আচ্ছা এই দূরত্বটা কত হবে? ধর আমি নামকরণ করে দিই, একটু পরে বের করছি। ধর এটা এবি, এর মানে আমি এখানে আপাতত লিখে রাখি ধর এবি স্কয়ার, এবি এর স্কয়ার হলো প্লাস। আচ্ছা এবার দ্বিতীয় বস্তুর দিকে যায়। দ্বিতীয় বস্তু এর ভর কত না এর ভর স্যার m, এরও ভর স্যার m, কিন্তু এরও ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব লাগবে, তাই না? এরও ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব লাগবে। দেখ এটা ঘূর্ণনক্ষ থেকে m ভরের লম্ব দূরত্ব কত? দেখ এই যে এটা লম্ব দূরত্ব হবে না ab, এটা ধর c ধরবে, এর মানে ac এর স্কয়ার, এটা কত হবে ac এর স্কয়ার প্লাস m3। তাহলে 3 নম্বর বস্তু m, 3 নম্বর বস্তু m, 3 নম্বর বস্তু হচ্ছে m, 3 নম্বর বস্তু m, এবং এরও কি লাগবে ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব লাগবে। আবারও বলি ঘূর্ণনক্ষ সবসময় একই মনে রাখবে, এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এখান থেকে লম্ব দূরত্ব মানে এখানে কিছু একটা নামকরণ করে দেই, ধর এ সি হয়ে গেল, এটা ডি, ধর এ ডি স্কয়ার, তাহলে এটা হবে এ ডি এর স্কয়ার প্লাস m4, ভর হচ্ছে m, এবং ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব ওই একই জিনিস, ঘূর্ণনক্ষ এখানে আছে, এই লম্ব দূরত্বটা লাগবে, তাই না? লম্ব দূরত্বটা মানে আমাদের সবসময় যে দূরত্বটা হিসাব করতে হবে, এই যে দূরত্বটা যখন সবসময় হিসাব করবো সেটা যেন লম্ব হয়, এই যে ঘূর্ণাক্ষের উপর যেন লম্ব হয়, লম্ব দূরত্বটা হয়। তাহলে ধর এ ডি হয়ে গেল, এটা ধর এ ই স্কয়ার, তাহলে এ ই স্কয়ার, তাই না? আচ্ছা এবারে আমাকে বল দেখি যে এই পুরোটা কি হয়। একটা জিনিস দেখ, এই যে এবি বল, এই যে এবি বল বা এডি বল বা এসি বল বা এই বল, এরা সব কি, এরা তো একটা যে কর্ণ, এরা তো সবার ভ্যালু সেম হবে, দেখ সবার ভ্যালু সেম হবে, এবং এরা কি না বর্গক্ষেত্রের যে কর্ণ তার না এটা অর্ধেক, তাই না? আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা জানিস? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হয় √2 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হয় √2 ইন্টু বাহু, এর মানে √2 ইন্টু এ, এটা হচ্ছে কর্ণ। আচ্ছা অর্ধেক কর্ণ কত হবে? অর্ধেক কর্ণ মানে কি যে স্যার কর্ণটা যেটা বেরালো তাকে আমরা অর্ধেক করে দেবো, এর মানে সেটা কত আসবে a/√2 আসবে, তাই না? অর্ধেক কর্ণ মানে কত আসবে? a/√2 আসবে। দেখ এই যে √2 এর সাথে এখানে 2 এর মধ্যে দুটো √2 আছে, একটা কেটে গেলে a/√2 হবে, তাই না? এটা হচ্ছে অর্ধেক কর্ণ। আচ্ছা এই এবি-টা কি রে? দেখ তো, দেখ m ইন্টু আমাদের এবি লাগবে, এই যে a থেকে b, এই a থেকে b-টা এটা তো অর্ধেক কর্ণ না? অর্ধেক কর্ণ কত হয়? a/√2, তাহলে এটা হবে a/√2 এর হোল স্কয়ার প্লাস m ইন্টু এসি কত স্যার? এটাও তো অর্ধেক কর্ণ, এর মানে এটাও হচ্ছে a/√2 এর হোল স্কয়ার প্লাস m ইন্টু এডি কত স্যার? এটাও অর্ধেক কর্ণ, এর মানে এটাও হবে a/√2 এর হোল স্কয়ার প্লাস m ইন্টু এই, এটাও অর্ধেক কর্ণ হবে, অর্থাৎ a/√2 এর কি হবে? হোল স্কয়ার হবে। এর মানে চারটাই একই হয় রে, তাহলে 4 ইন্টু m ইন্টু a/√2 এর হোল স্কয়ার করে দেয়,
তাই না? 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4টা একই আছে বলে, তাহলে 4 ইন্টু এম ইন্টু এ স্কোয়ার বাই 2 হবে। তাহলে 2 আর 4 কাটলে 2 হয়, এর মানে অ্যান্সার আসবে 2m স্কোয়ার। দেখ, যদি কোনো বিচ্ছিন্ন বস্তু থাকে তার ক্ষেত্রে জড়তা ভ্রামক আমরা এইভাবে বের করে দিলাম। এখানে অক্ষ মেন জিনিস, যে এখানে স্যার অক্ষটা কোথায় আছে না, স্যার কেন্দ্র দিয়ে পাস করছে। দেখ এই অক্ষটা কোথায় আমি এখানে লিখে রাখছি, অক্ষটা কোথায় আছে না বর্গক্ষেত্রের কেন্দ্র দিয়ে পাস করছে এবং তলের উপর কি আছে, লম্ব আছে। এই তলের উপর কি আছে, লম্ব আছে, এরকম অক্ষটা আছে, বুঝলি? আচ্ছা, এবারে আমি অক্ষ চেঞ্জ করে তোদেরকে করতে দেবো, তাই না? অক্ষ চেঞ্জ করে তোদেরকে করতে দেবো। তোরা আগে কি করবি না, আমি যখন অক্ষটা দিয়ে দেবো তোরা আগে পজ করবি, ভিডিওটা পজ করে নিজের আগে করবি, করে তারপরে অ্যান্সারের সাথে মিলাবি যে আমি যেভাবে করছি তোরা করতে পারছিস কিনা। দেখ আমি পরের কোশ্চেনে যাই, এটা তুলে নে, পজ করে তুলে নে, তোলা হলো। এবারে পরের কোশ্চেনে যাই। দেখ পরের কোশ্চেনে আমি কি করবো না, অক্ষকে চেঞ্জ করে দেবো, অক্ষকে চেঞ্জ করে দেবো। আচ্ছা, এবারে অক্ষটা কেমন দেখ। আচ্ছা, এবারে অক্ষটা হচ্ছে, অক্ষটা হচ্ছে গিয়ে কিভাবে দেওয়া যায়, ধর এইভাবে অক্ষটা আছে, এইবারে আছে অক্ষটা এরকম, এই দিক বরাবর আমি অক্ষটা দিয়ে দিলাম xy। এখন অক্ষটা আছে xy, মানে এটা তলের ওপরই আছে। হ্যাঁ, এই xy অক্ষের সাপেক্ষে তোকে জড়তা ভ্রামক বের করতে হবে। xy অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে xy অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক আমাদের বের করতে হবে। xy অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে হবে। আচ্ছা দেখ, তাহলে কি করে বের করব, এটা আগে পজ করে নে, এটা পজ করে আগে নিজেরা চেষ্টা কর, তারপরে আমার অ্যান্সারের সাথে মিলাবে। দেখ আমি কি করে বের করব, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে দিচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে 4টার জন্য লিখে নিয়েছি আমি। এইবারে আমি একটু অ্যাডভান্স করি। কি অ্যাডভান্স করব, কারণ আমি জেনে গেছি যে 1 নম্বর বস্তু আর 4 নম্বর বস্তু, এটা 1 নম্বর। হ্যাঁ, এটা 1 নম্বর, এটা 1 নম্বর। এই যে 1 2 3 4 যেমন নামকরণ করেছিলাম আগেরটা, তাহলে এই 1 নম্বর বস্তু আর 4 নম্বর বস্তুর অক্ষের ওপর দিয়ে গেছে, তাই না? অক্ষটা এই 1 নম্বর আর 4 নম্বরের উপর দিয়ে গেছে, এর মানে 1 নম্বর আর 4 নম্বরের জন্য কোনো জড়তা ভ্রামক থাকবে না। এর মানে এটা 0 আসবে এবং বুঝে গেছে 4 নম্বরটাও কত আসবে, 0 আসবে। আর বেশি খাটালাম না, এবার শুধু এই দুটো বের করে দিলেই হয়ে যাবে। চল তাহলে দেখি যে m2 2 নম্বর বস্তুর ভর কত স্যার, m, এবং 2 নম্বর বস্তুর দূরত্ব লাগবে কোথা থেকে না, ঘূর্ণাক্ষ থেকে। কিরকম দূরত্ব, লম্ব দূরত্ব। দেখ এটা ঘূর্ণাক্ষ, এই যে এটা ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষ থেকে এই 2 নম্বর বস্তুটার কিরকম দূরত্ব লাগবে, লম্ব দূরত্ব। দেখ এটাই লম্ব দূরত্ব হয় না, এ হচ্ছে না, এর মানে এটা হচ্ছে a স্কয়ার প্লাস m3। দেখি দেখি এই বস্তুটা, এই বস্তুটা, তো এই বস্তুটার ভর কত না, এই বস্তুটার ভরও m, এবং ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কত, তো এটা ঘূর্ণাক্ষ এবং এই ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কত হবে, a, এর মানে এটাও আসছে এর স্কয়ার। ব্যাস, আর দুটো তো রেডি করে রাখছি। এর মানে m স্কয়ার প্লাস m স্কয়ার মানে হচ্ছে 2m স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। দেখ কোথাও ভুল আছে কিনা, সহজ। এবারে অঙ্কগুলো বোঝা যাচ্ছে, একটু একটু সহজ অঙ্ক, একদম একটু মাথা ঠান্ডা করে ভাবলেই করা যাবে, তাই না? আচ্ছা, এবারে আমি ধর বাড়ির জন্য তোদেরকে একটা দিই, যে তোরা নিজেরা করে আমাকে কমেন্টে জানাবি যে এই অক্ষের সাপেক্ষে আমি অক্ষটাকে চেঞ্জ করছি। হ্যাঁ, এই অক্ষটাকে চেঞ্জ করছি। ধর আমি এখন অক্ষটাকে দিচ্ছি, দেখ খেয়াল কর, আমি এখন অক্ষটাকে দিচ্ছি এইটা, এটা ধর xy, বুঝলি? এটা হচ্ছে xy, এটা xy, এটা x আর এটা হচ্ছে y। আমাকে এই অক্ষের সাপেক্ষে বের করে দিতে হবে যে এই xy অক্ষের সাপেক্ষে, এই যে xy এই অক্ষের সাপেক্ষে এই বস্তু সংস্থাটির জড়তা ভ্রামক কত হবে, বের করে আমাকে কমেন্টে জানাবি, বুঝলি? তাহলে এই xy অক্ষের সাপেক্ষে, এই xy অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, এটাকে বের করে আমাকে কমেন্টে জানাবি, এটা হোমওয়ার্ক। আচ্ছা, তখন আমরা বিচ্ছিন্ন বস্তুর জন্য করছিলাম, মানে ছোট 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 বিচ্ছিন্ন বস্তুর জন্য করছিলাম, এবং বুঝতেও পারছিলাম যে কিভাবে করে, mr স্কয়ার ফর্মুলা দিয়ে। ব্যাস, আর কিছু নয়, যেখানে mটা হচ্ছে বস্তুর ভর এবং rটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। অনেক সহজ ছিল। এইবারে কি হয় না, কিছু নিরবিচ্ছিন্ন বস্তুর জন্য করবো। নিরবিচ্ছিন্ন বস্তু মানে কি, যেমন দণ্ড, রিং, চাকতি, গোলক, ফাঁপা গোলক, নিরেট গোলক, শঙ্কু, এইসবের জন্য আমরা প্রবলেমগুলো এবারে সলভ করবো। আচ্ছা, সবার প্রথমে আমি দণ্ড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুষম দণ্ডের জন্য জড়তা ভ্রামক তো কি করে বের করতে হয়। আচ্ছা, একটা দণ্ডের জড়তা ভ্রামক কি করে বের করতে হয় বা কত হয়, এটা আমরা ক্লাসে পড়ছি। কত হয় না, আমরা জানি যে দণ্ডের দৈর্ঘ্য যদি l হয় এবং দণ্ডের যদি মাঝ বরাবর কোনো অক্ষ হয় এবং তার অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের ফর্মুলা কি হয় না, I হয় 1/12 ml স্কয়ার। কি হয় 1/12 ml স্কয়ার।
এবং এটা কি, এটা ভর কেন্দ্রগামী এবং দণ্ডের উপর লম্ব। এবং এই অক্ষটা কিরকম, ভর কেন্দ্রগামী এবং দণ্ডের উপর লম্ব। আমাদের অক্ষ কিন্তু খুব ভালো করে বুঝতে হয়। দেখ একটা কথা বলছি, অক্ষ ভালো করে বুঝতে হবে। অক্ষ মানে কি, দেখ যে এই অক্ষটা কিরকম, এই অক্ষটা ভর কেন্দ্র দিয়ে পাস করছে এবং কিরকম আছে, দণ্ডের উপর লম্ব আছে। ভর কেন্দ্র দিয়ে পাস করছে এবং দণ্ডের উপর লম্ব আছে। এর সাপেক্ষে জড়তা ভ্রামকের ফর্মুলা কি হয়, 1/12 ml²। আচ্ছা, এবারে আমরা যদি এই ধারের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে চাই, এই যে ধারের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে চাই, এখানে জড়তা ভ্রামক কত না, আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে দেখছিলাম, আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে বের করছিলাম। কিরকম বের করছিলাম দরকারে একটু মনে করিয়ে দিই, কিরকম বের করছিলাম না, সমান্তরাল অক্ষ উপপাদ্য বলে যে দুটো অক্ষ যদি সমান্তরাল থাকে এবং তাদের মধ্যে একটা অক্ষ যদি ভরকেন্দ্র দিয়ে পাস করে, তাহলে আর একটা অক্ষের যদি জড়তা ভ্রামক বের করতে বলে, আমরা আরামসে বের করতে পারবো সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে। সমান্তরাল অক্ষ উপপাদ্য বলে কি না, I সমান ICOM, মানে সেন্টার অফ মাস দিয়ে পাস করবে এমন একটা জড়তার ভ্রামক, প্লাস m ইন্টু ডি স্কোয়ার। এটা ছিল সমান্তরাল অক্ষ উপপাদ্য। এর মানে দেখ এখানে ICOM মানে এমন একটা অক্ষ যেটা এই অক্ষের সমান্তরাল, মানে আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে চাচ্ছি। তাহলে আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে যাচ্ছি, তাহলে আমাদের এমন একটা অক্ষ লাগবে, আমাদের এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে যাচ্ছি, এর মানে আমাদের এমন একটা অক্ষ লাগবে যেটা হচ্ছে এই অক্ষের সমান্তরাল হবে এবং যেটা ভর কেন্দ্র দিয়ে পাস করছে। দেখ এটা হচ্ছে এই অক্ষের সমান্তরাল এবং ভর কেন্দ্র দিয়ে পাস করছে। যদি আমরা এটা জানি তাহলে কিন্তু আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য বের করতে পারবো, না হলে কিন্তু বের করতে পারবো না। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য কখন প্রয়োগ করতে হয় না, আমরা একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে চাই যদি তার সমান্তরাল একটা অক্ষের জড়তা ভ্রামক জানি এবং অবশ্যই এই সমান্তরাল অক্ষটা যেন ভর কেন্দ্র দিয়ে পাস করে, তাহলে আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আরামসে বের করতে পারবো। কি ফর্মুলা বলে, ICOM মানে সেন্টার অফ মাস দিয়ে যেটা পাস করছে সেটা কত, 1/12 ml², 1/12 ml² প্লাস m মানে এই দণ্ডটার ভর ইন্টু দূরত্ব মানে কি এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এটা কত হবে L/2, এর মানে L/2 এর হোল স্কয়ার। এটা যদি আমরা সলভ করি আমরা পেয়েছিলাম 1/3 ml²। এর মানে এটা আমাদের মনে রাখতে হতো যে একটা দণ্ডের মধ্যবর্তী বিন্দু দিয়ে পাস করা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 ml² এবং একটা দণ্ডের ধার দিয়ে পাস করা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/3 ml²। আচ্ছা, এবং আমরা এটাও দেখছিলাম যে একটা অক্ষ সেটা যদি দণ্ডের মধ্য দিয়ে পাস করে, একটা অক্ষ সেটা যদি দণ্ডের মধ্য দিয়ে পাস করে এবং দণ্ডের মধ্য দিয়ে এবং সেটা ভর কেন্দ্র দিয়েও, দেখ এটা দণ্ডের মধ্য দিয়ে এবং ভর কেন্দ্র দিয়ে যদি পাস করে, তাহলে এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত বেরায় না, এর সাপেক্ষে জড়তা ভ্রামক স্যার 0 হয়। যদি দণ্ডের সোজাসুজি একটা অক্ষ হয়, তাই না, এর সাপেক্ষে জড়তা ভ্রামক 0 হয়। আচ্ছা, তোদেরকে এটাও বলেছিলাম যে যদি এই দণ্ডের এইখানে কোনো একটা অক্ষের সাপেক্ষে তোকে জড়তা ভ্রামক বের করতে বলে, দেখ আমি কি বলছি যে এখানের কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে বলে, এখানে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে বলে, এবং আমি বলে দিচ্ছি যে এই দণ্ডটা থেকে এই যে অক্ষটার দূরত্ব a, তাহলে তোরা কি করে বের করবি? দেখ তাহলে তোকে বুঝতে হবে যে আমি এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক তো ডাইরেক্ট জানি না, এর মানে আমাকে সমান্তরাল অক্ষ উপপাদ্যের কথা ভাবতে হবে। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে না, এর একটা সমান্তরাল যদি কোনো অক্ষ জানো এবং যে অক্ষটা যে অক্ষটা সেন্টার অফ মাস অর্থাৎ ভর কেন্দ্র দিয়ে পাস করছে, তাহলে কিন্তু আমরা জড়তা ভ্রামক অনেক সহজে বের করতে পেরে যাব। কিভাবে? দেখ এটা একটা অক্ষ এবং আর একটা অক্ষ দেখ এর সমান্তরাল যেটা কিন্তু ভর কেন্দ্র দিয়ে পাস করছে, দেখ, এবং এই যে ICOM অর্থাৎ সেন্টার অফ মাসের মধ্য দিয়ে যেটা পাস করছে তার জড়তা ভ্রামক কত, 0। তাহলে এটা জড়তা ভ্রামক আমরা আরামসে পেয়ে যাব। কি করে পাবো না, ফর্মুলা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে। সেটা কি বলে না স্যার, I সমান হয় ICOM প্লাস m ইন্টু ডি স্কোয়ার, ICOM কত, ICOM মানে কি এই অক্ষের সমান্তরাল যেটা অক্ষ এবং যেটা ভর কেন্দ্র দিয়ে পাস করছে তার জড়তা ভ্রামক কত, 0, তার জড়তা ভ্রামক কত, 0 প্লাস m ভর কত, m ইন্টু ডি মানে কি এই দুটো অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, a, এর মানে ma², এর মানে এখান থেকে আমরা পেয়ে গেছিলাম ma²। এই বেসিক জিনিসটা জানতে হবে। দেখ অনেকের এবারে কনফিউশন কোথায় তৈরি হয় যে স্যার এইখানে যখন অক্ষের সাপেক্ষে বের করেন তখন ICOM 1/12 ml² নিয়েছিলেন, কেন নিয়েছিলাম? কারণ তোর এর সমান্তরাল অক্ষের সাপেক্ষে কত ছিল, 1/12 ml², কিন্তু যখন এটার সাপেক্ষে নির্ণয় করলাম তখন ICM 0 নিলাম। কেন? কারণ এর সমান্তরাল যে অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত, 0, ওই জন্য আমি 0 নিলাম, তাই না? আচ্ছা, এইবারে এই জিনিসগুলো, এই কমন জিনিসগুলো তুই যদি জানিস তাহলে প্রবলেমগুলো তুই করতে পারবি। দেখ কিভাবে প্রবলেম করছি। দেখ প্রথম প্রবলেম কি বলছে
প্রথম অঙ্ক বলছে যে একটা দণ্ড আছে এবং এই দণ্ডের দৈর্ঘ্য এল এবং দণ্ডের ভর কত এম। দণ্ডের দৈর্ঘ্য এল এবং দণ্ডের ভর এম। আচ্ছা, আমি তোকে বলছি যে তুই ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করে দে। ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক তোকে বের করতে হবে। কত হবে সেটা বের করতে হবে ওয়াই অক্ষের সাপেক্ষে। দেখ, একটা জিনিস লক্ষ্য কর যে স্যার ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক চাইছে, কিন্তু ওয়াই অক্ষটা এই দণ্ডের না লম্বভাবে গেছে, না ধার দিয়ে একদম লম্বভাবে গেছে, না সেন্টার দিয়ে গেছে। তাহলে এইগুলোর মধ্যে কোনোটাই তো স্যার প্রয়োগ করতে পারছি না, তাই না? এটা কেমন ছিল না দণ্ডের উপর লম্ব ধার, এটা কেমন ছিল দণ্ডের উপর লম্ব এবং ভর কেন্দ্র দিয়ে, এটা কেমন ছিল দণ্ডের সমান্তরাল এবং সাইড দিয়ে, এটা কেমন ছিল দণ্ডের সমান্তরাল এবং দণ্ডের ভর কেন্দ্র দিয়ে, তাই না? কিন্তু এটা কি না, না দণ্ডের সমান্তরাল হচ্ছে না দণ্ডের লম্ব হচ্ছে। তাহলে এক কাজ করে দে, এটা বাঁকা আছে। আমি বলি যে ফিজিক্সের যে কোনো প্রবলেম যদি বাঁকা দেওয়া থাকে তাকে সোজা করবি কিভাবে না উপপাদ্যের সাহায্যে, মানে কি মানে সমান্তরাল, সরি নাকি এখানে দণ্ডটা বাঁকা আছে, তাহলে এই দণ্ডটাকে আমাকে কি করে নিতে হবে, সোজা করে নিতে হবে। এই দণ্ডটাকে সোজা করব কি করে না উপপাদ্যের সাহায্যে। কি না আমরা এটাকে লম্ব উপাংশে বিভাজন করতে পারি, তাই না? এটাকে লম্ব উপাংশে বিভাজন করতে পারি কিভাবে না, একটা হচ্ছে এইদিকে ভাঙতে পারি, লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। দণ্ডটাকে তুই ভেঙে নে যে তোর কাছে দুটো দণ্ড আছে, একটা এইদিকে আর একটা লম্বালম্বী ভাবে, তাই না? একটা লম্বালম্বী ভাবে এইভাবে দণ্ডটাকে ভেঙে নে। আচ্ছা, এই দণ্ডের দৈর্ঘ্য কত ছিল এল, এর মানে এই দিকে দণ্ডটা কত হবে না এটা হবে এল কস থিটা, যার সাথে কোণ করে সেদিকে হয় কস, এর মানে এইদিকে হবে এল কস থিটা। এবং এইদিকে কি হবে না স্যার এইদিকে হবে এল সাইন থিটা। এর মানে এই দণ্ডটা এখন আর নেই। তাহলে এখন দণ্ড নেই, এখন ভাব যে দুটো দণ্ড আছে, একটা এল কস থিটা আর একটা এল সাইন থিটা। আচ্ছা, তোকে কোন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করতে বলছে? ওয়াই অক্ষের সাপেক্ষে। এর মানে তোকে সবসময় মাথার মধ্যে ওয়াই অক্ষটা রাখতে হবে। এখন তাহলে জড়তা ভ্রামক কি করে বের করবি না দুটোর জড়তা ভ্রামক বের করতে হবে, I1 প্লাস I2। এখন তাহলে দুটো দণ্ড হয়ে গেছে, তাই না? দুটো দণ্ডের জড়তা ভ্রামক তোকে বের করতে হবে। তাহলে দুটো দণ্ডের জড়তা ভ্রামক কি করে বের করবি দেখ, তো এল কস থিটা দেখ তোকে এই অক্ষের সাপেক্ষে, হ্যাঁ এই অক্ষের সাপেক্ষে। তাহলে বল এল কস থিটাটা এই অক্ষের সোজাসুজি হয়ে গেছে। তাহলে একটা দণ্ডের সোজাসুজি যখন অক্ষ থাকে সেই দণ্ডের জন্য জড়তা ভ্রামক কত? দেখ এই অক্ষটা এই দণ্ডের সোজাসুজি হয়ে যাচ্ছিল। তাহলে একটা দণ্ডের সোজাসুজি যখন কোনো অক্ষ পড়ে যায় তাহলে সেই অক্ষের জন্য ওই দণ্ডের জড়তা ভ্রামক কত হয়? 0। এর মানে I1টা কত আসবে? 0। মানে এটার সাপেক্ষে জড়তা ভ্রামককে যদি I1 ধরি এবং এই দিকের সাপেক্ষে জড়তা ভ্রামককে যদি এই দণ্ডটার যদি জড়তা ভ্রামককে I2 বলি, তাহলে I1 কত আসবে? I1 আসবে 0, I1 0। এবং I2টা কত আসবে দেখ, মানে এই দণ্ডটার জন্য জড়তা ভ্রামক। দেখ তাহলে লক্ষ্য কর যে অক্ষটা ওয়াই অক্ষের সাপেক্ষে, কিন্তু তোকে ওয়াই অক্ষের সাপেক্ষে দেখ ওয়াই অক্ষটা এইভাবে পাস করছে, দণ্ডের কোথা দিয়ে পাস করছে না স্যার দণ্ডের ধার দিয়ে পাস করছে এবং দণ্ডের উপর লম্ব। তাহলে দণ্ডের ধার দিয়ে পাস করে এবং দণ্ডের উপর লম্ব হলে তার জড়তার ভ্রামকের ফর্মুলা কি? 1/3 ml স্কয়ার, ml স্কয়ার মানে দৈর্ঘ্যের স্কয়ার। কিন্তু এখানে দৈর্ঘ্যটা কত? এল নয়, এল সাইন থিটা। দেখ এইটা এখন নেই, এটার জন্য তো জড়তা ভ্রামক 0 হয়ে গেছে, এটার জন্য জড়তা ভ্রামক দেয় এটা দৈর্ঘ্য কত? এল সাইন থিটা না। তাহলে এখন ধার দিয়ে পাস করছে বলে 1/3 হবে m ইন্টু এল স্কয়ার মানে দৈর্ঘ্যের স্কয়ার। দৈর্ঘ্য কত? এল সাইন থিটার হোল স্কয়ার। এর মানে এল সাইন থিটার হোল স্কয়ার। এর মানে কত অ্যান্সার আসবে না m l স্কয়ার বাই 3 সাইন স্কয়ার থিটা, m l স্কয়ার বাই 3 সাইন স্কয়ার থিটা। দেখ কোথাও সমস্যা আছে কিনা, বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখ। পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কি না একটা সম্পূর্ণ দণ্ডকে এরা কি করছে না বাঁকিয়ে দিয়েছে। কত ডিগ্রি কোণে না এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলা আছে, এই কোণটা আছে 90 ডিগ্রি কোণে বাঁকিয়ে দিচ্ছে। এবং এই যে এক্স ওয়াই অক্ষটা আমি মুখে বলে দিচ্ছি, লিখছি না, এই এক্স ওয়াই অক্ষটা না এই দণ্ডের দুটো দণ্ডের মানে দুটো দণ্ড নয়, মানে পুরো দণ্ডের উপরই লম্ব। এক্স ওয়াই অক্ষ সম্পূর্ণ দণ্ডের উপর লম্ব আছে, সম্পূর্ণ দণ্ডের উপর লম্ব আছে, সম্পূর্ণ দণ্ডের উপরই কিন্তু লম্ব আছে। কোনটা? এক্স ওয়াই অক্ষটা সম্পূর্ণ দণ্ডের উপর লম্ব আছে। মানে কিরকম ব্যাপারটা জানিস তো? দেখ ধর এটা একটা দণ্ড, হ্যাঁ এই যে এটা একটা দণ্ড, এটাকে আমি 90 ডিগ্রি কোণে এরকম ভেঙে দিয়েছি, এরকম 90 ডিগ্রি। দেখ এটা অর্ধেক, এটা অর্ধেক। তাহলে বল এই দৈর্ঘ্যটা কত? L/2, কারণ পুরোটার দৈর্ঘ্য L ছিল। তাহলে এটার দৈর্ঘ্য কত না স্যার এটার দৈর্ঘ্য হচ্ছে L/2 এবং এটার ভর কত? অর্ধেক ভর থাকবে M/2।
আর এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য l/2, ভর কত m/2, ভর কত m/2, তাই না? এই যে দৈর্ঘ্য l/2, ভর m/2, দৈর্ঘ্য l/2, ভর m/2। এবারে অক্ষটা কিরকম আছে জানিস তো, এইরকম। দেখ দুটো দণ্ডেরই উপর লম্ব আছে, দুটো দণ্ড নয়, একটা সম্পূর্ণ দণ্ডের উপর লম্ব আছে না, দেখ এটার উপর লম্ব আর এটারও উপর লম্ব। তাহলে এখন প্রবলেমটাকে তুই দুটো দণ্ডের মতোই ভাব, এই একটা দণ্ড আছে তোর কাছে, এই একটা দণ্ড আছে। আচ্ছা আমাকে বল যে এই দণ্ডটা, তাহলে এই দণ্ডটার জন্য জড়তার ভ্রামক বের করবো, এই দণ্ডটার জন্য জড়তার ভ্রামক বের করবো, দুটাকে যোগ করে দেবো। এর মানে এক্ষেত্রেও আই কি করে পাবো না, আই আসবে I1 প্লাস I2, তাই তো? আচ্ছা দেখি তাহলে এই দণ্ডের জন্য জড়তার ভ্রামক কত আসবে। এই যে এই দণ্ডের জন্য জড়তার ভ্রামক, তাহলে বুঝতে হবে যে দণ্ডটার কোথা দিয়ে অক্ষটা পাস করছে। স্যার দণ্ডটা তো ধার দিয়ে অক্ষটা পাস করছে, যে কোনো একটা দণ্ডের দিকে দেখ, দণ্ডটার ধার দিয়ে অক্ষটা পাস করছে, ওকে। এবং দণ্ডের উপর লম্ব, দেখ দণ্ডের ধার দিয়ে পাস করে এবং দণ্ডের উপর যদি লম্ব হয় তার জন্য জড়তার ভ্রামক কত হয়, 1/3 ml²। এর মানে এর জন্য ফর্মুলা হবে 1/3 ml², কিন্তু এল এর জায়গায় এল গুজ করালে হবে না, কত গুজ করাতে হবে, l/2। কেন, কারণ দৈর্ঘ্যটা তো l/2, তাহলে এখানে হবে 1/3, এর মানে 1/3 m l/2 এর হোল স্কয়ার হলো। এই দণ্ডটার জন্য হয়ে গেল। এটার জন্য চেক কর, দেখ ওই অক্ষের সাপেক্ষে, একই অক্ষের সাপেক্ষে, এটার জন্য তো একই জিনিস হচ্ছে না, দৈর্ঘ্যটা হচ্ছে l/2 এবং দণ্ডের ধার দিয়ে যাচ্ছে এবং দণ্ডের উপর লম্ব হচ্ছে। এর মানে এরও জন্য হচ্ছে 1/3 m/2 এর হোল স্কয়ার, 1/3 m l/2 এর হোল স্কয়ার। এর মানে কত আসছে যে 2 × 1/3 m l/2 এর হোল স্কয়ার। এর মানে কত আসছে না 2/3 × m l²/4, তাই না? দেখ l²/4, এর মানে 2 দিয়ে যদি কাটি, 2 × 2 = 4, এর মানে m l²/6। আচ্ছা আমরা একটা ভুল করেছি, কি ভুল করেছি বলতো, খেয়াল করে এখানে কি ভুল করেছি, ভরটাকে m ধরে নিয়েছি, ভরও তো অর্ধেক, তাই না? এর মানে এখানে ভরও তো অর্ধেক m/2, এখানে ভরও তো অর্ধেক m/2, তাই না? এখানে দেখ ভরও অর্ধেক m/2, ভর অর্ধেক m/2, এর মানে নিচে আর একটা 2 থাকবে। এর মানে কত আসবে, 1/12 m l²। স্যার ব্যাপারটা কি দাঁড়ালো, চেনা চেনা লাগছে? আচ্ছা চেনা চেনা লাগছে না, 1/12 m l² কি হতো, একটা দণ্ডের মাস দিয়ে গেলে 1/12 m l²। আচ্ছা একটা জিনিস খেয়াল করতো, ধর এটার মাস দিয়ে গেছে না, আচ্ছা এটাকে যদি এই যে এটাকে যদি খুলে এরকম সোজা করে দেই, খেয়াল করে এটা তো মাস দিয়েই গেছে না, এটা তো মিডিল দিয়েই গেছে, আর মিডিল দিয়ে গেলে এবং দণ্ডের উপর লম্ব হলে কত আসার কথা ছিল, 1/12 m l² হতো না? তাহলে এই ক্ষেত্রে ওই জন্যই 1/12 m l² হয়েছে, বুঝলি? এর মানে এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে একটা দণ্ডকে আমি যেভাবেই মুড়ে দিই না কেন, যে কোনো কোণে, এখানে যেমন 90 ডিগ্রি এটা বোকা বানানোর জন্য দিয়েছে, এখানে যদি স্যার থিটা থাকতো অর্থাৎ 30 ডিগ্রি 60 ডিগ্রি যে কোনো কোণ থাকলে অ্যান্সার কত আসতো, 1/12 m l² আসতো। আমি লিখে রাখি, কারণ একই তো জিনিস, একটা দণ্ডকে, একটা দণ্ডের মিডিল বরাবর সবসময় তো 1/12 m l² হবে, তাকে যদি এইভাবে ভাঁজ করি এইভাবে ভাঁজ করি যেভাবেই রাখি, তাই না? এর মানে এটা খেয়াল রাখবি, এই যে ওপরে লিখছি যে একটি, এরপরেই লিখবি হ্যাঁ এটাকে, তাহলে একটি দণ্ডকে যেভাবেই বাঁকানো হোক না কেন দণ্ডের ভর কেন্দ্রগামী মানে মিডিল দিয়ে যেটা যায় তাকে ভর কেন্দ্র বলে, দণ্ডের ভর কেন্দ্রগামী ও লম্ব, দণ্ডের ভর কেন্দ্রগামী এবং লম্ব অক্ষের সাপেক্ষে কি হবে, জড়তা ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, সর্বদা কত হবে, 1/12 m l²। বুঝলি? তাহলে এটা একটা ভালো অঙ্ক শিখলাম যে একটা দণ্ডকে যেভাবেই বাঁকি দিক না কেন, তার যদি মিডিল দিয়ে যায় এবং যদি দণ্ডের উপর লম্ব হয়, এই দুটো কথা মনে রাখবি, মিডিল দিয়ে যাবে এবং দণ্ডের উপর লম্ব হবে, তখনই কথা হবে 1/12 m l²। বোঝা গেল? তাহলে এখানে দণ্ডের কাজ মোটামুটি হলো। আচ্ছা আর কিছু প্রবলেম করি, দেখ আরেকটা প্রবলেম করি, দেখ প্রবলেমটা দেখ, এগুলো তুলবি সব খাতায় পরিষ্কার করে একটার পর একটা প্রবলেম তুলবি, পরীক্ষাতে আসে, এগুলোকে বুঝবি, শুধু তুললেও হবে না, বুঝতে হবে। এরপরের প্রবলেম কিভাবে দিচ্ছি, এই অবধি একটা দণ্ডকেই বাকি এটাকে এইভাবে ব্যবহার করে দিয়েছি। এবার দেখ, এবারে আমি ধর এরকম একটা 4টা দণ্ড তৈরি করলাম, একটা দণ্ড নেই, এখন তার 4টা দণ্ড আছে। কিছু হোমওয়ার্ক এখান থেকে বাড়িতে দেবো, নিজেদেরকে কিছু করতে হবে। এরকম 4টা দণ্ড, এরকম একটা নেই, এখানে 4টা দণ্ড আছে, এরকম অ্যাটাচ করা আছে।
ওকে, 4টা দণ্ড আছে। প্রত্যেকটা দণ্ডের দৈর্ঘ্য কত? প্রত্যেকটার দৈর্ঘ্য এল, প্রত্যেকটা দৈর্ঘ্য এল এবং প্রত্যেকটার ভর কত? এম। সব সুষম দণ্ড, সব সুষম দণ্ড, প্রত্যেকটা দৈর্ঘ্য এল এবং প্রত্যেকটার ভর এম। এবার মেন জিনিস কি? অক্ষ। আচ্ছা, তুই এরকম ধরে নে যে ধর এটা 1 নম্বর দণ্ড, এটা 2 নম্বর দণ্ড, এটা 3 নম্বর দণ্ড, আর এটা 4 নম্বর দণ্ড। ওকে, এবারে তোকে অক্ষ দেই। অক্ষ কি দেই? ধর সহজ দেই সবার প্রথমে। ধর আমি বলছি যে অক্ষটা এইভাবে, মানে 1 নম্বর দণ্ডের মধ্য দিয়ে গেছে এই অক্ষ এক্স ওয়াই। তোকে এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। মানে ধর তোকে আই এক্স ওয়াই বের করতে হবে, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে তোকে জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে কি করে বের করবি? তাহলে তোকে 4টা দণ্ডের জন্যই জড়তার ভ্রামক বের করতে হবে। ওকে, এর মানে তুই বুঝে গেছিস যে 4টা দণ্ডের জন্য আমাকে জড়তার ভ্রামক বের করতে হবে, অর্থাৎ I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4। এবার এক একটা দণ্ড দেখি। আচ্ছা, তোকে চিনতে হবে যে অক্ষটা দণ্ডের কোথা দিয়ে পাস করছে, এটা চিনলেই অঙ্ক শেষ। দেখ 1 নম্বরটা দেখ, 1 নম্বর দণ্ডের কোথা দিয়ে অক্ষটা গেছে রে? দণ্ডের উপর দিয়ে গেছে না? আর আমরা জানি দণ্ডের যদি উপর দিয়ে যায়, দণ্ডের যদি উপর দিয়ে যায় তার জন্য জড়তার ভ্রামক কত হয়? 0। এর মানে I1 0 হয়ে যাবে। হয়ে গেল, হ্যালো, অনেক সহজ। আচ্ছা, এবারে I2 এর জন্য আসে। I2 মানে এই 2 নম্বর দণ্ডটা। আচ্ছা, এই যে 2 নম্বর দণ্ডটার অক্ষটা কোথা দিয়ে গেছে? এটা ধার দিয়ে গেছে এবং দণ্ডের উপর লম্ব কিনা দেখতো, দণ্ডের উপর লম্ব। স্যার যদি ধার দিয়ে যায় এবং দণ্ডের উপর লম্ব হয়, এই যে দেখ ধার দিয়ে গেছে এবং দণ্ডের উপর যদি লম্ব হয়, ধার দিয়ে যায় এবং দণ্ডের উপর লম্ব হলে কত হয়? 1/3 ml স্কয়ার। এর মানে I2 এর জন্য কত আসবে? 1/3 ml স্কয়ার প্লাস I3। ওকে, I3, এই যে I3টা কীরকম রে? দেখ এই অক্ষটা এই দণ্ডের সমান্তরাল না? দেখ এই অক্ষটা এই দণ্ডের সমান্তরাল এবং দণ্ডটা থেকে খানিকটা দূরে আছে। দেখ খানিকটা এটার মতো না? এই যে উপরে যে অক্ষটা আনছি, যে এই অক্ষটা এই দণ্ডের সমান্তরাল এবং দণ্ডটা থেকে খানিকটা দূরে আছে। এখানে কতটা দূরে আছে? এ দূরে আছে। আচ্ছা, এইখানে দেখি তো যে এই অক্ষটা থেকে, যে এই অক্ষটা থেকে এই দণ্ডটা 3 নম্বর দণ্ডটা কতটা দূরে আছে? কতটা দূরে আছে না স্যার এই দূরত্বটা হচ্ছে এল। দণ্ডের দৈর্ঘ্য হবে যে যতটা দণ্ডের দৈর্ঘ্য ততটা দূরে আছে, তাই না? এল দূরে আছে। তাহলে বল, যদি এই দণ্ডের অক্ষ থেকে বা যে অক্ষের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক বের করতে বলে, সেই অক্ষ থেকে যদি এ দূরে থাকে, সেই অক্ষ থেকে যদি এ দূরে থাকে, অর্থাৎ দণ্ড থেকে যদি এ দূরে থাকে, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের কত হতো? না ma স্কয়ার হতো। কত হতো? ma স্কয়ার। তাহলে এখানে কত আসবে বল দেখি? এই দণ্ডের জন্য কত আসবে? না ml স্কয়ার আসবে, তাই না? এর ভ্যালু কত? এল। এর মানে এখানে আসবে ml স্কয়ার। দেখ বোঝা যাচ্ছে কিনা? ml স্কয়ার আসবে, তাই না? কারণ এর ভর m এবং দৈর্ঘ্য l এবং অক্ষটা কিরকম? দেখ এর অক্ষটা কিরকম না? এই অক্ষের সমান্তরাল। আমরা জানি না একটা দণ্ডের সমান্তরাল কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? ma স্কয়ার। এখানে দৈর্ঘ্যটা কত? l, ওই জন্য ml স্কয়ার করেছে। হলো। আচ্ছা, এবারে আসে 4 নম্বরটার জন্য। দেখতো 4 নম্বরটা কিরকম আছে? 4 নম্বর দণ্ড এইভাবে আছে এবং অক্ষটা এইভাবে পাস করছে। 4 নম্বর দণ্ডটা এইভাবে আছে এবং অক্ষটা এইভাবে পাস করছে। যদি অক্ষটা এইভাবে পাস করে তাহলে এটা দণ্ডের কোথা দিয়ে যাচ্ছে? ধার দিয়ে যাচ্ছে, দণ্ডের ধার দিয়ে যাচ্ছে। আর দণ্ডের ধার দিয়ে গেলে এবং দণ্ডের উপর লম্ব হলে কি হয়? না 1/3 ml স্কয়ার হয়। তাহলে এর জন্য কত আসবে? 1/3 ml স্কয়ার। 1/3 ml স্কয়ার হলো। আচ্ছা, তাহলে কত আসবে দেখি? অ্যান্সার কত আসবে? এর মানে 1/3 মিলে হয়ে যাচ্ছে তো 2/3 ml স্কয়ার, তার সাথে যোগ হচ্ছে ml স্কয়ার। এর মানে কত আসবে? না 3 লসাগু আসবে না 2 ml স্কয়ার প্লাস 3 ml স্কয়ার। এর মানে কত আসবে? 5 ml স্কয়ার বাই 3। এটা আসবে অ্যান্সার। দেখ বোঝা যাচ্ছে কিনা? বোঝা গেল? আচ্ছা, এই একই কোশ্চেনে আমাকে একটা জিনিস বের করে দিয়ে দেখি, যে একটা অক্ষের সাপেক্ষে, এটা হোমওয়ার্ক, বাড়ির জন্য থাকবে কি, যে এমন একটা অক্ষ যেটা এর কেন্দ্র দিয়ে গেছে এবং এই তলের উপর লম্ব, কি কেন্দ্রগামী, এই মিডিল দিয়ে গেছে, কেন্দ্রগামী ও তলের উপর লম্ব, কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে আমাকে বের করে দিবি। হয়ে গেলে কমেন্ট সেকশনে জানাবি, অ্যান্সার মিলাবো। কিরকম অক্ষটা কিরকম না? এমন একটা অক্ষ যেটা কি হবে না এই লম্বালম্বি আছে, তাই না? কেন্দ্র দিয়ে পাস করছে এবং তলের ওপরে লম্ব, এরকম একটা অক্ষ।
তাহলে প্রত্যেকটার জন্য বের করবি, হ্যাঁ, এটার জন্য, এটার জন্য, এটার জন্য আর এটার জন্য। চেষ্টা করবি, হ্যাঁ, পারবি, দেখ চেষ্টা করলেই সব করা যাবে। আর একটা অঙ্ক দিই একটু, এটা প্রথম অঙ্ক। আচ্ছা, 2 নম্বর অঙ্ক, এগুলো বাড়িতে করতে। 2 নম্বর অঙ্ক হচ্ছে, ধর ওই কেন্দ্র দিয়ে পাস করছে কিন্তু তলের ওপর আছে এরকম একটা অক্ষ, ধর এটা এক্স ওয়াই, এই অক্ষের সাপেক্ষেও বের করতে হবে তোকে এই চারটার জড়তা ভ্রামক। অর্থাৎ কি না, কেন্দ্রগামী এবং সেটা কি না তলের সমান্তরাল আছে, বা তলের ওপর অবস্থিত আছে, তলের ওপর অবস্থিত একটি অক্ষের সাপেক্ষে, একটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, তোকে বের করতে হবে, বুঝলি? তাহলে এই দুটো কাজ বাড়ির জন্য। কি বললাম, একটা অক্ষ কিরকম বললাম, যে একটা অক্ষ এইভাবে আছে, এর মানে দেখ তোর দিকে একটু ক্লু দিয়ে দিই যাতে বাড়িতে করতে পারিস, হ্যাঁ, বাড়িতে যাতে করতে পারিস। একটা অক্ষ কিরকম আছে না, একটা অক্ষ স্যার এরকম লম্বালম্বি আছে। তাহলে লম্বালম্বি আছে মানে তুই বুঝতে পারছিস এখানে চারটার জন্যই থাকবে, তাহলে I1 I2 I3 I4, আর এবং চারটার জন্য প্রায় সমান হবে। দেখ চারটা একই রকম আছে না, তাহলে একটার জন্য বের করে গুণ করে দিবি 4 দিয়ে, সুবিধা হবে। এবার একটার জন্য কি করে বের করবি, তাহলে দেখ এই অক্ষটা কিভাবে হবে, এই অক্ষটার জড়তার ভ্রামক কি করে বের করবি। আচ্ছা একটা জিনিস দেখ, তোরা তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানিস, এই যে দণ্ড ডাক নিচেরটা ধর, আচ্ছা তুই 1 নম্বরটাই বের কর, ধর 1 নম্বরটার জন্য বের কর। এই যে 1 নম্বরটার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারিস, এটা কত হবে বল দেখি। তাহলে এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য L, স্যার ভর কেন্দ্র দিয়ে পাস করছে এবং এর লম্ব, দণ্ডের দৈর্ঘ্য L ভর কেন্দ্র দিয়ে পাস করছে এবং দণ্ডের উপর লম্ব হলে কি হয়, দণ্ডের দৈর্ঘ্য L ভর কেন্দ্র দিয়ে পাস করছে, দণ্ডের উপর লম্ব হলে কি হয় 1/12 ml স্কয়ার, 1/12 ml স্কয়ার। এর মানে এটা হয় 1/12 ml স্কয়ার। এর মানে তাহলে এটার জন্য কত হবে, তাহলে 1/12 ml স্কয়ার হলে এটার জন্য কত হবে, এই অক্ষের সাপেক্ষে কত হবে, এই অক্ষের সাপেক্ষে কত হবে, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে দিবি। তাহলে 1/12 ml স্কয়ারের সাথে কত যোগ করে দিবি, m × d স্কয়ার, এই দূরত্বটা যোগ করে দিবি m × d স্কয়ার, তাহলে m × দূরত্বটা কত হবে, দূরত্বটা L/2, এর মানে m × L/2 এর হোল স্কয়ার। এর মানে 1/12 সাথে 1/12 ml স্কয়ারের সাথে m × L/2 এর হোল স্কয়ার যোগ করে দিলেই তুই কি পেয়ে যাবি না, একটার জড়তার ভ্রামক পেয়ে যাবি। একটার জড়তার ভ্রামক পেয়ে গেলে তাকে 4 দিয়ে গুণ করে দিবি, বাকিগুলোর পেয়ে যাবি। এইভাবে নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, যতক্ষণ না নিজেরা করতে পারিস ততক্ষণ কিন্তু সমস্যা আছে, বুঝলি? তাহলে দণ্ড থেকে এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন পড়ে। আচ্ছা এবারে আমরা চাকতির জন্য কিছু স্পেশাল অঙ্ক করি, হ্যাঁ, চাকতি ডিক্স, যাকে ইংলিশে কি বলি ডিক্স, চাকতির জন্য কিছু অঙ্ক করি। আচ্ছা চাকতির জিনিসপত্র জানলে তোরা রিংয়ের জানিস, তোরা যেহেতু রিংয়ের জানিস আর রিংয়ের জানা আছে, গোলকের জানা আছে, ফাঁপা গোলক নিরেট গোলক দুটোরই জানা আছে, তাহলে আমি চাকতির জন্য অঙ্কটা করে দিচ্ছি। এই একই অঙ্ক তোরা রিংয়ের জন্য করবি, ফাঁপা গোলকের জন্য করবি, নিরেট গোলকের জন্য করবি। আমি ক্লু দিয়ে দেবো, হ্যাঁ দেখ। তাহলে আগে এই চাকতির পড়লে, যে কোনো চাকতি হোক, নিরেট গোলক, ফাঁপা গোলক বা রিং, তাদের কি কি জানতে হয় দেখ। আমি চাকতির শুধু বলে দিচ্ছি, নিরেট গোলক বা ফাঁপা গোলক বা রিং তোদের জানতে হবে। চাকতির কি হয় না স্যার, চাকতির যদি কেন্দ্র দিয়ে পাস করে এবং চাকতির ওপর যদি লম্ব হয়, মানে এমন একটা অক্ষ যেটা চাকতির কেন্দ্র দিয়ে পাস করছে কিন্তু চাকতির ওপর লম্ব, এরকম একটা অক্ষ, তাই না? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ফর্মুলা তোকে জানতে হবে। সেটা কত হয়, চাকতির জন্য হয় আমার যতদূর মনে আছে mr²/2, যদি এই চাকতির ব্যাসার্ধ কি হয়, r হয়, mr²/2, তাই হয়। আচ্ছা এবারে দেখ, এবারে আমি একটা অক্ষ টানছি, যে অক্ষটা কিরকম দেখ, এই চাকতির ধার দিয়ে পাস করছে, যে এটা চাকতির ধার দিয়ে পাস করছে এবং চাকতির ওপর লম্ব, নালে গুলিয়ে যাবে, দেখ যেটা ধার দিয়ে পাস করছে এবং চাকতির ওপর লম্ব, এই অক্ষটার সাপেক্ষে যদি জড়তার ভ্রামক তোকে বের করতে হয়, তোরা জানিস, বা আমি আবারও বলে দিই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করতে হয়। কিরকম সমান্তরাল অক্ষ উপপাদ্য, এর সমান্তরাল যে অক্ষটা ভর কেন্দ্র দিয়ে গেছে তার জড়তার ভ্রামক আমি একবারে করে দিচ্ছি, 4 জড়তার ভ্রামক প্লাস m × d স্কয়ার, অর্থাৎ এই দুটোর মধ্যে দূরত্ব, এই দুটো অক্ষের মধ্যে দূরত্ব m × d স্কয়ার মানে m × r²। তাহলে এটা করলে কত আসছে দেখ তো, আমার মনে হচ্ছে যে 3/2 mr² হবে, তাই না? তাহলে এই অক্ষটা কিরকম, এই অক্ষটা কিরকম তোকে মনে রাখতে হবে। এই অক্ষটা কিরকম না, এই অক্ষটা চাকতির ধার দিয়ে গেছে, এই অক্ষটা চাকতির ধার দিয়ে গেছে এবং চাকতির উপর লম্ব, তাই না? আচ্ছা আমাকে একটা জিনিস বলে, যে ব্যাসার্ধ বরাবর আমরা পড়ছি, ব্যাসার্ধ বরাবর একটা পড়ছি, ব্যাসার্ধ বরাবর চাকতির ব্যাসার্ধ বরাবর, চাকতির ব্যাসার্ধ বরাবর
ব্যাসার্ধ বরাবর বা ব্যাস বরাবর এবং ভর কেন্দ্র দিয়ে মিডিল দিয়ে গেছে, তার সাপেক্ষে জড়তা ভ্রামক কত হতো না, আমার যতদূর খেয়াল আছে সেটা হতো mr²/4 হতো, তাই কি mr²/4 হয় না? ওকে, তাহলে আমাকে বল যে এই ধার দিয়ে পাস করা, এই ধার দিয়ে পাস করা একটা অক্ষ, ধার দিয়ে মানে কি না চাকতির ধার দিয়ে পাস করা একটা অক্ষ, যেটা কিন্তু চাকতির তলের সমান্তরাল। এর মানে কিরকম দেখ, আমি অক্ষগুলোকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখ প্রথম অক্ষটা কিরকম ছিল, দেখ এই যে এই অক্ষ, ধর এটা একটা চাকতির মতো ভাব, যদিও চাকতি হয়নি, আমি চেষ্টা করছি। ধর এটা একটা চাকতি, এই চাকতির ভর কেন্দ্রগামী, দেখ মিডিল দিয়ে পাস করছে এবং চাকতির উপর লম্ব, এর সাপেক্ষে কত হয়, এর সাপেক্ষে হয় mr²/2, তাই না? এর সাপেক্ষে কত হয় mr²/2, এর সাপেক্ষেও ঘুরতে পারে, mr²/2 ঘুরলেই জড়তার ভ্রামক থাকে, হ্যাঁ mr²/2, কারণ ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক থাকে। আচ্ছা এবার দেখ, এবারে আমি কি বলছি যে দ্বিতীয়টা, এই যে 2/3 mr²টা কি, 2/3 mr²টা সরি 3/2 mr²টা কি না, এটা হচ্ছে চাকতির ধার দিয়ে গেছে, দেখ চাকতির ধার দিয়ে গেছে এবং চাকতির উপর লম্ব, চাকতির ধার দিয়ে গেছে এবং চাকতির উপর লম্ব, দেখ এই একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে এই দুটো বোঝা গেছে, এই দুটো এইটা, একটা হচ্ছে চাকতির মিডিল দিয়ে গেছে এবং চাকতির উপর লম্ব, সেটা হচ্ছে mr²/2, আর একটা হচ্ছে চাকতির ধার দিয়ে গেছে এবং চাকতির উপর লম্ব, সেটা হচ্ছে 3/2 mr²। আচ্ছা এরপরে যে অক্ষটা বললাম সেটা কি বললাম, দেখ সেটা কি বলছি যে চাকতির ব্যাস দিয়ে গেছে, মানে এটা যে চাকতির তলেই আছে, এই যে চাকতির ব্যাস দিয়ে গেছে, চাকতির তলেই আছে এবং চাকতির ব্যাস দিয়ে গেছে। তাহলে চাকতির তলে আছে, চাকতির ব্যাস দিয়ে গেলে কত হয় না, সেটা হয় mr²/4 আমরা জানি। এবং আমি এখন কি বের করতে চাচ্ছি না, আর একটা ধার দিয়ে গেছে, দেখ ধার দিয়ে তো এটাও গেছিল, কিন্তু এই ধারটা আলাদা। কি ধারটা না স্যার, এই ধারটা তো তলের ওপর আছে, তাহলে এটা ধার দিয়ে গেছে এবং তলের ওপর আছে, এর সাপেক্ষে জড়তার ভ্রামক আমি বের করতে চাচ্ছি। হ্যাঁ কত হয় দেখি চল, যে এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। তাহলে স্যার এর সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করব। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে, যে এর সমান্তরাল যে অক্ষটা ভর কেন্দ্র দিয়ে গেছে তার জড়তা ভ্রামক নাও, অর্থাৎ mr²/4 নাও প্লাস m ইন্টু d² যোগ করে দাও, d² গুণ করে দাও। d²টা কি, যে এই দুটো অক্ষের মধ্যে দূরত্ব, আমাকে বলতো যে এই দুটো অক্ষের মধ্যে দূরত্ব কত হবে, সেটাও তো r হবে না, সেটাও তো ব্যাসার্ধই হবে, এর মানে r²। এর মানে এই দুটোকে যোগ করলে আসছে 5/4 mr², 5/4 mr²। তাহলে তোকে এই ভ্যালুগুলো মনে রাখতে হবে যে কোনটা কোন অক্ষ, হ্যাঁ গুলিয়ে যেন না যায়। দেখ বেশিরভাগ তোদের কি গুলিয়ে যায় জানিস তো, ধার দিয়ে। দেখ এটাও ধার দিয়ে গেছে, দেখ এই অক্ষটা ধার দিয়ে গেছে, কিন্তু এটা কি হচ্ছে চাকতির উপর লম্ব, এই অক্ষটা ধার দিয়ে গেছে এবং কিন্তু চাকতির উপর লম্ব, তাই না, ধার দিয়ে গেছে চাকতির উপর লম্ব। আর এটাও দেখ, এটাও ধার দিয়ে গেছে কিন্তু চাকতির কি সমান্তরাল। এই দুটো অক্ষ তোরা গুলিয়ে ফেলিস, একটা হচ্ছে একটা চাকতির উপর লম্ব, এটা দেখ চাকতির উপর লম্ব এবং ধার দিয়ে গেছে, তাই না, চাকতির উপর লম্ব এবং ধার দিয়ে গেছে। আর একটা অক্ষ দেখ, এটা দেখ চাকতির সমান্তরাল এবং এটাও ধার দিয়ে গেছে। তাহলে চাকতির সমান্তরাল এবং ধার দিয়ে গেলে কত হয় 5/4 mr², এবং চাকতির উপর লম্ব এবং ধার দিয়ে গেলে কত হবে না, সেটা হবে 3/2 mr²। চাকতির উপর লম্ব এবং মিডিল দিয়ে গেলে কত হবে, চাকতির উপর লম্ব মিডিল দিয়ে গেলে কত হবে mr²/2, এবং চাকতির উপর ব্যাস বরাবর, চাকতির ব্যাস বরাবর কত হবে mr²/4, তাই না। এই চারটা আমাকে মনে রাখতে হবে। দেখ এবারে অঙ্কটা কি, দেখ যেমন আমি এটা চাকতির জন্য করলাম, তোরা সেম রিং এর জন্যও জানিস যে এইভাবে করা যায়, গোলকের জন্যও জানিস এইভাবে করা যায়, এবং নিরেট গোলক ফাঁপা গোলকের জন্যও এইভাবে করা যায়, তাই না। তাহলে প্রত্যেকটার জন্য তোকে মনে রাখতে হবে। অঙ্কটা কি, দেখ অঙ্কটা খুব দারুণ অঙ্ক। কি বলছে না, একটা অক্ষ এইভাবে দেওয়া আছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। এখানে কি আছে, দুটো চাকতি আছে। ধর এরকম একটা চাকতি আছে, এরকম একটা চাকতি আছে, চাকতি, আর এরকম একটা চাকতি আছে, পাশাপাশি আছে, এরকম একটা চাকতি আছে, এরকম একটা চাকতি আছে, এরকম দুটো চাকতি আছে। তোকে কি করতে পারে না, এই দুটো চাকতির বদলে দুটো রিং দিয়ে দিতে পারে, বুঝলি, দুটো চাকতির বদলে দুটো রিং দিয়ে দিতে পারে, দুটো গোলক দিয়ে দিতে পারে, ফাঁপা গোলক, দুটো নিরেট গোলক দিয়ে দিতে পারে। তো এর সাপেক্ষে আমি জড়তার ভ্রামক বের করবো। চাকতি দুটো এরকম আছে, চাকতি দুটো এরকম আছে, এরকম জোড়া আছে। তোকে কি করতে হবে না, এই XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে, মানে IXY বের করতে হবে। তো জড়তার ভ্রামক কি করে বের করবি, তাহলে এখানে দুটো বস্তু আছে, এটা হচ্ছে 1 নম্বর বস্তু, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। এর মানে তোকে দুটোর জন্য জড়তার ভ্রামক বের করে যোগ করে দিতে হবে, দুটোর জন্য জড়তার ভ্রামক বের করে যোগ করে দিতে হবে। আচ্ছা 1 নম্বরটার জন্য দেখ, তাহলে তোকে চিনতে হবে যে চাকতির কোথা দিয়ে গেছে। আগে বল দেখি, যে এই ছবিটা আঁকা আছে, বুঝতে পারছিস, এই ছবিটা দেখে তোর কি মনে হচ্ছে যে এই চাকতিটার কোথা দিয়ে গেছে, ধার দিয়ে গেছে, তাই না, চাকতিটার ধার দিয়ে গেছে, এবং চাকতির উপর কি আছে, লম্ব আছে, চাকতিটার ধার দিয়ে গেছে এবং চাকতির উপর কি আছে, লম্ব আছে। তাহলে যদি চাকতির ধার দিয়ে যায় এবং চাকতির উপর লম্ব হয়, যদি চাকতির ধার দিয়ে যায় এবং চাকতির উপর লম্ব হয়, তখন তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়, দেখ চাকতির ধার দিয়ে গেছে এবং লম্ব 3/2 mr²। এর মানে আমি বুঝে গেছি 1 নম্বরটা হবে 3/2 mr², 1 নম্বরটার জন্য হবে 3/2 mr², প্লাস দেখে যে উপরে লেখা আছে
প্লাস I2 2 নম্বরের জন্য জড়তার ভ্রামক চাই, তাই না? 2 নম্বরের জন্য জড়তার ভ্রামক চাই। কোন অক্ষের সাপেক্ষে? না স্যার এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক বের করতে হবে। স্যার কী করে বের করবো? স্যার আমরা তো ডাইরেক্ট এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, কারণ অনেকটা দূরে আছে আমি জানি নি, তাহলে আমি সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করবো। কীভাবে সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করবো? দেখ, আমরা যদি এই চাকতিটার দেখি, এই চাকতিটার মিডিল দিয়ে যায়, এই চাকতিটার মিডিল দিয়ে যায়, এই চাকতিটার মিডিল দিয়ে যায় এবং চাকতির উপর লম্ব, এই চাকতিটার মিডিল দিয়ে যায় এবং চাকতির উপর লম্ব, এই অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? না I ইকালস টু হয় m r²/2। দেখ, একটা যদি চাকতি থাকে, এই যে ছবি আঁকা আছে, একটা চাকতির মিডিল দিয়ে গেছে এবং চাকতির উপর লম্ব, সেটা কত হয়? m r²/2 হয়। তাহলে আমি এখন চাই কি চাই? না তার সমান্তরাল একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে তোকে কি জানতে হবে? স্যার এই দুটোর মধ্যে দূরত্ব জানতে হবে। দূরত্ব কত হবে একটু হিসাব কর দেখি। দেখ, এই চাকতির ব্যাসার্ধ r, চাকতির ব্যাসার্ধ r বলা আছে, চাকতির ব্যাসার্ধ r। তাহলে দেখ, এটা r, এটা r, আবার এটাও r না, এটাও r না, অর্থাৎ টোটাল দূরত্ব কত হয় রে? 3r হয় রে। এর মানে আমি এই অক্ষের সাপেক্ষে জানি এবং এই অক্ষের সাপেক্ষে বের করতে চাই। কার? না 2 নম্বর চাকতিটার বের করতে চাই। তাহলে 2 নম্বর চাকতিটার জড়তার ভ্রামক স্যার কি করে বের করব? না সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে? না এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সেটা কত? m r² প্লাস এর সমান্তরাল যেটা অক্ষ তাদের মধ্যে দূরত্ব md² করতে হয়, তাই না? তাই দূরত্বের স্কয়ার করতে হয় md²। তাহলে ভর হচ্ছে m ইন্টু d²। ডি কত হবে রে? ডি মানে ওই দুটোর মধ্যে লম্ব দূরত্ব। ডাক্তারের যদি সমস্যা হয় আমি ভেঙে করাচ্ছি। তাহলে I2 কি করে বের করব? না I2 হবে ICOM প্লাস md² ফর্মুলা দিয়ে বের করব, মানে সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে I2 কে বের করতে হবে, তাই না? তাহলে দেখ, এখানে কত হচ্ছে? 3/2 mr² 3/2 প্লাস ICOM, মানে এই চাকতিটার সেন্টার অফ মাস দিয়ে কতটা গেছে? না mr²/2। তাহলে এটা mr²/2 প্লাস m ইন্টু d²। ডিটা মানে কি? না স্যার এই ডি মানে এই দুটো অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটা কত হয় রে? ডি কত হচ্ছে? ডি হচ্ছে 3r। এর মানে এখানে কত হবে? 3r এর হোল স্কয়ার। দেখ, এটাকে সলভ করলে তোর অ্যান্সার পেয়ে যাবি। বাড়িতে সলভ কর যে এটার অ্যান্সার কত হচ্ছে। দেখ, বুঝলি? দেখ, এই কোশ্চেনটা করা যাবে কিনা? করা যাবে, আরামসে করা যাবে। এবার এই কোশ্চেন ধরনটাকে একটু চেঞ্জ করি। দেখ, একটু চেঞ্জ করি। হ্যাঁ, এটা একটা কোশ্চেন। আচ্ছা, এই একই কোশ্চেনকে আমি যদি রিং দিয়ে দিতাম কত হতো? কমেন্ট কর। এবং এই একই কোশ্চেনকে যদি আমরা গোলক দিয়ে দিতাম, ফাঁপা গোলক এবং নিরেট গোলক, তাদের জন্য কত হতো? হিসাব কর। হ্যাঁ, সবগুলো হিসাব করবি, জায়গা রাখবি, খাতায় জায়গা রাখবি খানিকটা। হ্যাঁ, সবার জন্য হিসাব করবি যে এই একই কোশ্চেন আমি যেভাবে করলাম, এটা যদি রিং হতো বা এটা যদি ফাঁপা গোলক হতো বা নিরেট গোলক হতো, তাদের জন্য অ্যান্সার কত আসতো দেখবি। হ্যাঁ, দরকার হয় আমার থেকে একবার চেক করে নিবি। আচ্ছা, এরপরে আসি, অনেক হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে আসি। দেখ, আচ্ছা, এই কোশ্চেনটাকে আমরা এইভাবেও সাজাতে পারতাম। কোশ্চেন তো বিভিন্ন ধরনের পড়ে। দেখ, এটা বোর্ডের ওপর শুয়ে আছে এখন চাকতিগুলো কি আছে? বোর্ডের ওপর শুয়ে আছে। এটা একটা, আর ধর এটা একটা। সুন্দর অঙ্ক, তিনটার সাইজ একই। হ্যাঁ, যদিও আমার ছোট বড় হয়ে গেছে, তোরা ধরে নিবি যে তিনটার সাইজ একই আছে। ওকে, আচ্ছা, এইবারে অক্ষটা দেখ। অক্ষটা না এইখান দিয়ে গেছে, এটাই কেন্দ্র, এটার কেন্দ্র দিয়ে পাস করবে। এখানে কেন্দ্র আছে এরকম, মানে কিরকম? ধর এখানে একটা থালা চিপকানো আছে, এখানে একটা থালা চিপকানো আছে, এখানে একটা থালা চিপকানো আছে। আচ্ছা, প্রত্যেকটার ব্যাসার্ধ বলে দিই। প্রত্যেকটার ব্যাসার্ধ কিন্তু আর, প্রত্যেকটা চাকতির ব্যাসার্ধ কিন্তু আর দেওয়া আছে। প্রত্যেকটা চাকতির ব্যাসার্ধ আর দেওয়া আছে। এই চাকতিগুলো এরকম শুয়ে আছে এখন। হ্যাঁ, তোকে এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে। এটা চাকতির জন্য আমি করাচ্ছি, তোরা রিংয়ের জন্য করবি, ফাঁপা গোলকের জন্য করবি, নিরেট গোলকের জন্য করবি। দেখ, চাকতির জন্য করবি। চাকতির জন্য কেন করায়? চাকতিটা আঁকতে সুবিধা হয়, বোঝাতে সুবিধা হয়। কিন্তু ফাঁপা গোলক আঁকতে অসুবিধা হয় না, 3D না, গোলক আঁকতে অসুবিধা হয়, বা রিং ক্ষেত্রেও অসুবিধা হয়, চাকতি দিয়ে সুবিধা হয়। দেখ, তাহলে আমি IXY করে দিই, IXY। তাহলে আমি এটাকে প্রথম চাকতি ধরে নিই, এটাকে দ্বিতীয় চাকতি ধরে নিই, আর নিচেরটাকে তৃতীয় চাকতি ধরে নিই। এর মানে তোকে তিনটার জন্য জড়তার ভ্রামক বের করতে হবে। এর মানে I1 প্লাস I2 প্লাস I3, তিনটার জন্য জড়তার ভ্রামক বের করতে হবে। আচ্ছা, I1 মানে এই প্রথম চাকতির জন্য জড়তার ভ্রামক কত আসবে দেখি। তাহলে আগে এই প্রথম চাকতিটার কোথা দিয়ে গেছে? দেখ স্যার, প্রথম চাকতিটার তো ধার দিয়ে গেছে। এবং দেখ, এই যে এরকম প্রথম চাকতিটা এরকম রাখা আছে, এবং এই প্রথম চাকতিটার কোথা দিয়ে গেছে? স্যার ধার দিয়ে গেছে। প্রথম চাকতিটার ধার দিয়ে গেছে এবং তলের উপর কি লম্ব? না স্যার, তলের উপর লম্ব নয়। তাহলে দেখ, এই যে ধার দিয়ে গেছে এবং তলের উপর লম্ব নয়, ধার দিয়ে গেছে, এই যে তলের উপর লম্ব নয়, তার জন্য কত হয়? 5/4 mr²। এর মানে প্রথম চাকতির জন্য হবে 5/4 mr², 5/4 mr² প্লাস দ্বিতীয় চাকতি।
দ্বিতীয় চাকতি কীরকম আছে, এরকম আছে। স্যার দ্বিতীয় চাকতিরও তো সেম জিনিস, ধার দিয়ে গেছে এবং তলের ওপর লম্ব নয়, ধার দিয়ে গেছে এবং তলের ওপর লম্ব নয়। এটা কিন্তু লম্ব নয়, হ্যাঁ এটা কিন্তু লম্ব নয়, লম্ব নয়। আর এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব নয়, এটা লম্ব, এটা কিন্তু লম্ব ছিল। তাহলে লম্ব নয় এবং ধার দিয়ে গেছে, তার জন্য কথা হবে 5/4 এম আর স্কয়ার। এর মানে দ্বিতীয় চাকতির জন্য হবে 5/4 এম আর স্কয়ার। আচ্ছা এবারে তৃতীয় চাকতির জন্য একটু হিসাব করতে গিয়ে, তৃতীয় চাকতি এরকম আছে। অর্থাৎ তৃতীয় চাকতির তো স্যার ব্যাস দিয়ে চলে গেছে, দেখ এই বরাবর লাইন চলে গেছে, এর মানে তৃতীয় চাকতির স্যার ব্যাস দিয়ে চলে গেছে। তাহলে যদি ব্যাস দিয়ে চলে যায়, ব্যাস দিয়ে চলে যায়, তার জন্য কি হয় এম আর স্কয়ার বাই 4, এর মানে তৃতীয় চাকতির জন্য হবে এম আর স্কয়ার বাই 4। দেখ অনেক সহজ অঙ্ক, তাই না? রিংয়ের জন্য করতে পারবি না, একই রকম তো, এম আর স্কয়ার বাই 4। দেখ এটাকে যদি ক্যালকুলেশন করিস আনসার পেয়ে যাবি। তাহলে 4 হবে লসাগু, এর মানে 5 এম আর স্কয়ার, এখানে হবে 5 এম আর স্কয়ার, এখানে হবে শুধু এম আর স্কয়ার, মানে 5 5 10 11 এম আর স্কয়ার বাই 4। দেখ এই অঙ্কগুলো বোঝা গেল কিনা? এটা আমি চাকতির জন্য করলাম, এরা তোরা রিংয়ের জন্য করবি, ফাঁপা গোলক এবং নিরেট গোলকের জন্য একই রকম করবি। ফিজিক্স শিখতে হয়, একটা অঙ্ক শিখলে বাকিগুলো নিজেদেরকে করতে হবে, কোথাও সমস্যা হচ্ছে কিনা বলতে হবে, অঙ্কে পার্টিকুলার অঙ্কে কোথায় সমস্যা হচ্ছে কিনা বলতে হবে, ঠিক আছে? এই অঙ্কগুলো প্র্যাকটিস কর, বইয়ে যদি এরকম কোনো অঙ্ক থাকে অনুসরণীতে সেগুলো এখন সেরে ফেল, কারণ কাজের জিনিস কাজের সময় সেরে ফেল, ঠিক আছে? আচ্ছা এই অবধি।